যারা যারা নতুন গাড়ি কিনছো একটা রেকমেন্ডেশন আমার থাকবে, যে কোনো ইন্স্যুরেন্স পলিসি করা। তুমি যদি টাকা নিতে চাও, ক্যাশ সেটেলমেন্টে আসতে চাও, সেখানে আমাদের রুলসটা হচ্ছে তোমার এক্স শোরুম, মানে তোমার যেটা অ্যাকচুয়াল এক্স শোরুম, যেটা তুমি আমি কোনোভাবে ফ্ল্যাশ করতে পারতাম না, মানে ওই মেমোরিটা রয়ে যেত। 15-20 দিন বা 2 মাসই ধরে নাও পুরো প্রসিডিওরটা লাগবে। ডিটারমাইন্ড হয়ে গেছিলাম যে এই মাহিন্দা থেকে বেরিয়ে যাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ ক্যারাভান ফর এক্সপোর্ট। যারা আমাদের চ্যানেল নতুন তারা টিংটং আর বলছি না, তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট। তো যারা যারা আমাদের আগের ব্লগটা দেখোনি তার জন্য আমি এখানে আই বাটনে দিয়ে রাখলাম আমাদের স্করপিওন কীভাবে অ্যাকচুয়ালি টোটাল লসে কনভার্ট হয়েছে, সেটা আমি বলেই দিয়েছি। আমরা আমাদের নেবুলাকে হারিয়েই ফেলেছি। তো যাই হোক, আগের ব্লগে আমি অলরেডি এটা বলে দিয়েছিলাম যে আমাদের গাড়ি টোটাল লসই হয়ে গেছে। তো এর পরের পুরো পিকচারটা আমি তোমাদের সামনে আনছি একটু। তো টোটাল লসের ক্রাইটেরিয়া হচ্ছে, যদি তোমার গাড়ির রিপেয়ারিং কস্ট তোমার আইডিভি যে ভ্যালু তার থেকে যদি 75%-এর ওপরে চলে যায়, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি আর গাড়িটাকে রিপেয়ার করে না। তখন সেটাকে কি করে, ওরা অ্যাজ আ সেলভেজ হিসেবে বিক্রি করে। যেটা টাকা এলো সেটার থেকে আর যে অ্যাডিশনাল টাকাটা আপ টু আইডিভি, সেই টাকাটা ওরা পুরোটা কাস্টমারকে ফিরিয়ে দেয়। আদারওয়াইজ তারা যদি কোনো ভেহিকেল রিপ্লেসমেন্ট অ্যাডভান্টেজ এই ক্লজটার আন্ডারে যদি কেউ এক্সট্রা অ্যাড অন নিয়ে থাকো, তারা নতুন গাড়িও পাবে। যেমন আমি নিয়েছিলাম আরটিআই, মানে রিটার্ন টু ইনভয়েস। এবারে এটা ইন্স্যুরেন্স কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। লাইক কীরকম, আরটিআই হচ্ছে মানে এরকম একটা মানে ক্লজ, যে ক্লজের আন্ডারে তুমি তোমার গাড়ির, মানে আমি বাজাজ অ্যালায়েন্সের কথাই বলছি, যেটাতে আমার ইন্স্যুরেন্স পলিসিতে ছিল। সেখানে কিন্তু মানে দুটো ক্লজ আছে। আইদার ইউ হ্যাভ টু চুজ নিউ কার, লাইক সেম কার, সেম ম্যানুফ্যাকচার, সেম মেক, সেম এভরিথিং ইজ সেম, মানে মডেলও পর্যন্ত প্রত্যেকটা জিনিসই সেম, বাট কারেন্ট ডেটের গাড়ি পাবে তুমি একটা। আদারওয়াইজ তুমি যদি গাড়ি না নিয়ে তুমি যদি টাকা নিতে চাও, ক্যাশ সেটেলমেন্টে আসতে চাও, সেখানে আমাদের রুলসটা হচ্ছে তোমার এক্স শোরুম, মানে তোমার যেটা অ্যাকচুয়াল এক্স শোরুম, যেটা তুমি গাড়িটা দিয়ে কিনেছিলে, উইদাউট রোড ট্যাক্স, উইদাউট ইন্স্যুরেন্স, জাস্ট শুধু এক্স শোরুম, প্লাস আইডিবির ভ্যালু ওর 5%। মানে আমার গাড়ির এক্স শোরুম প্রাইস ছিল হচ্ছে 24,50,000 মতন, 49,000। তার সাথে আমার আইডিবি ভ্যালু ছিল 23,31,000 এরকম কিছু একটা ছিল। তো ওইটার 5% অ্যাড হয়ে আমার আলটিমেট ফুল ভ্যালু যেটা মানে আমি যেটা রিফান্ড পাচ্ছি, সেটা হচ্ছে 2561। আফটার ওই ক্লেম চার্জ যেটা 2,000 টাকা, ওটাও কেটে যায়। তো সেটার পরে আমি এটা পাচ্ছি। কিন্তু আমার অ্যাকচুয়াল আজকের দিনে অন রোড গাড়ির দাম যদি আমি হাওড়া রেজিস্ট্রেশন দেখি, আমার মডেলটা, সেটা প্রায় 28,000 কাছাকাছি। তো সেক্ষেত্রে আমার একটা 2.5 লাখ টাকার লস হচ্ছে। প্লাস আমি চিন্তা এটা করে নিয়েছিলাম, যেহেতু আমি আমার স্করপিওনটাকে আমি আমার নিজের মতো করে সাজিয়েছিলাম, হয়তো ওরকম স্করপিওন ইন্ডিয়াতে খুব কমই, একদমই নেই, না এর বলা, মানে খুব রেয়ার ওরকম এডিট করে সুন্দর করে বেশ স্টকের মধ্যে দিয়ে, অথচ খুব ভালো এডিট করে রেখেছিল, এরকম কম ছিল। তো সেই রেসপেক্টে আমার কাছে না, মানে ওই যে ইমোশনটা না, ওটা আমার নতুন যদি আমি স্করপিওন নিতাম, ওই মেমোরিটা না আমি কোনোভাবে ফ্ল্যাশ করতে পারতাম না, মানে ওই মেমোরিটা রয়ে যেত আমার সাথে। আমরা চাইনি আর সেই মডেল নিতে, তো সেটার জন্যই আমার একটা মেমোরি থেকে যেত। আর দ্বিতীয়ত আমরা না কোনোদিনও ওই গাড়িটার ভেতরে বসে আর সেই ফিলটা পেতাম না, যেটা আমার রেগুলার মধ্যে ছিল, মেমোরিকে আরো হন্ট করতো। সেইটার জন্য আমরা কি করলাম, এই বিষয়টা থেকে বেরিয়ে এসে আমি চুজ করলাম যে প্রথমে থার রক্স নিয়ে নেবো। তারপরে ও 2-3 বার টেস্ট ড্রাইভ করলো, দিয়ে বললো যে না, থার রক্সের অত কমফোর্ট ব্যাপারটা নেই। আর আমি এখানে টেস্ট ড্রাইভ করলাম, থার রক্স ভালো লেগেছিলো, বাট ওই প্রবলেম একটাই যে ওর ওই উইন্ডশিল্ডটা স্ট্রেট, কিছু এয়ার এখান থেকে পাস করছে, তার আওয়াজটা আসছে, প্লাস মোটামুটি 110-15 ক্রস করার পর না অতটা কনফিডেন্স পাচ্ছিলাম না। ঠিক আছে, সেটা পরে আসছি সেই প্রসঙ্গে। তো এবারে প্রসেসটা হচ্ছে এটা, যে আমি এই দুটো অপশান ছিল আমার কাছে। তো তখন আমি নেক্সট অপশানে গেলাম ক্যাশ সেটেলমেন্টে, কারণ আমার একটা অন্য মডেলের গাড়ি টার্গেট ছিল, আমি আর ওই গাড়ি সেম গাড়ি নিতে চাইনি আমরা। তো সেটার জন্য আমাদের অনেক কিছু ভেরিফিকেশনের জন্য আমাকে অফিসে ডাকলো, বাজাজের এখানে অফিস আছে, সেখানে ডাকলো। তো ওরা প্রথমে ডেকে আমার থেকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টের জেরক্স কপি একটা নিল,
দেন ওরা বললো যে এটা প্রথমে আপনার অ্যাজ আ স্যালভেজ হিসেবে বিক্রি হবে, মানে ওরা থার্ড পার্টি বিডিং করবে ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেখান থেকে কেউ বিড করে আপনার গাড়িটা এখান থেকে অ্যাজ আ স্যালভেজ হিসেবে কিনে নিয়ে যাবে। সে আপনাকে একটা ডিমান্ড ড্রাফট দেবে, প্লাস ওই ডিমান্ড ড্রাফটের পরে আপনার যেটা রিমেনিং অ্যামাউন্টটা পড়ে থাকছে সেই অ্যামাউন্টে ইন্স্যুরেন্স কোম্পানি 10 to 15 ডেজের মধ্যে আপনাকে রিফান্ড করবে আপনার অ্যাকাউন্টে, যদি গাড়িটা ক্যাশ পারচেস হয়ে থাকে। তো অবভিয়াসলি আমার গাড়িটা ক্যাশ পারচেস ছিল, তো সেইটার জন্য আমি প্রসেসে এগোলাম, আমি সমস্ত তাদেরকে হেল্প করলাম এবং তারা উইদিন 7 ডেজের মধ্যে আমার 7 to 10 ডেজের কাছাকাছি সব মিলিয়ে। তো দিল্লির একজন লোক যিনি নাম কেশব বলে, আমি এখানে দিয়ে দিলাম নামটা, যিনি পারচেসার ছিলেন আমার গাড়ি, তিনি এখান থেকে আমার গাড়িটাকে মানে পোদ্দার মাহিন্দ্রা থেকে ক্লিয়ারেন্স করিয়ে নিয়ে ওই গাড়িটাকে মানে মানে ভায়া কন্টেনার উনি দিল্লিতে নিয়ে গেছেন। ওদের ওখানে নিশ্চয়ই কিছু ওয়াটার লগিন গাড়ির সাথে কিছু ওদের রিপেয়ার হয়, দেন ওরা ওটাকে আবার রিসেল করে। তো যাই হোক, সেটা নান অফ মাই কনসার্ন, ও নিয়ে গেছে এখান থেকে। সেটা জানিয়ে রাখলাম যে গাড়িটার কি আমার আন্ডারে আর নেই, যারা যারা যদি এই গাড়িটার নাম্বারটা চেনো WB12BS 6001 বা হয়তো কোনো স্করপিওতে আমাদের যে ক্যারাভ্যান লোগোটা দেখতে পাও, তাহলে এটা বুঝে নিও যে এই গাড়িটা আমাদের নেই, এই গাড়িটা চলে গেছে দিল্লি। তো যাই হোক, তো সেটা জানিয়েও রাখলাম পাবলিক ফোরামে, যাতে কেউ কোনো রকম কোনো মানে খারাপ দিকে না ইউজ করতে পারে গাড়িটাকে, এটা একটা ব্যাপার। কারণ আজকের দিনে তো খুবই হয় এটা, ইউটিউব চ্যানেলে স্ক্যানার, আমাদের হোর্ডিং, এভরিথিং আছে, সেটা আমি জানি, সেটা হয়তো অবভিয়াসলি ওরা তুলে নেবে, সবকিছু রয়েছে, অন্তত লাস্ট টাইম পর্যন্ত ছিল। তো ওরা কখন তুলবে সেটা আমরা জানিও না। এবার সেটার জন্য ওরা এবার তুলে নিয়ে ধরো কোনো কাউকে বিক্রি করলো, এবার যার কাছেই গেল না কেন, যদি গাড়িটার নাম চেঞ্জ না হয়, যদি আমার নাম নিয়ে যদি আজকে কেউ যদি কিছু মানে ক্রাইম সিন করে, সেটার জন্য তো আমি রেসপন্সিবল থাকবো না। তার ডকুমেন্ট অবভিয়াসলি আছে, সেই ডকুমেন্টগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখে নিও তোমরা আলটিমেট যে আমি বিক্রি করে দিচ্ছি গাড়িটা। তো যাই হোক, সেটা প্রমাণও একটা রাখলাম আমি। আর একটা জিনিস হচ্ছে, ওই গাড়িটা বিক্রি হওয়ার পর এখনও আমার কাছে পুরো অ্যামাউন্টটা ফেরত আসেনি, শুধু ড্রাফটটা পেয়েছি আমি, যেটা অলরেডি আমরা মানে ব্যাংকে জমা করে দিয়েছি, সেটা হয়েই গেছে ক্যাশ। দেন নেক্সট এই উইদিন 7 to 10 ডেজের মধ্যে বাকি টাকাটাও ইন্স্যুরেন্স কোম্পানি ফেরত দিয়ে দেবে। আমাদের এই পুরো প্রসিডিওরটা হতে সময় লাগলো ওই 30 তারিখ থেকে, মোটামুটি মে মাসের 30, মানে ক্লেমটা ওপেন হয়েছে 3 তারিখ, মানে ইন্স্যুরেন্স ক্লেম। আজকের তারিখ হচ্ছে 12 তারিখ। তো মানে মোটামুটি ধরো না 1 মাস 15-20 দিন বা 2 মাসই ধরে না পুরো প্রসিডিওরটা লাগলো টোটাল লসের ক্ষেত্রে। তো যাদের টোটাল লস হচ্ছে, আমি এটাই রেকমেন্ড করবো যে তোমরা যারা যারা নতুন গাড়ি কিনছো, একটা রেকমেন্ডেশন আমার থাকবে, যে কোনো ইন্স্যুরেন্স পলিসি করাও যেন RTI বা VRA এই দুটো কিন্তু যে কোনো একটা কিন্তু করিও। দুটো স্কিমই মোটামুটি কাছাকাছি একই, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে কি লিখছে। VRA মিনস ভেহিকল রিপ্লেসমেন্ট অ্যাডভান্টেজ, আর RTI মিনস রিটার্ন টু ইনভয়েস। তোমার গাড়ির যদি আলটিমেট টোটাল লস হয়, সেটা ধরো গাড়ির জ্বলে গেল, গাড়ি চুরি হয়ে গেল, গাড়ি জলে পড়ে গেল, গাড়ির কিছু একটা হলো, তোমার গাড়িতে তুমি যে টাকা দিয়ে গাড়ি কিনেছিলে তুমি সেই টাকাটাই ফেরত পাবে। আদারওয়াইজ তোমাকে একটা নতুন গাড়ি ওই সেম মেক সেম ইয়ারের তোমাকে দিয়ে দেওয়া হবে। তো এইটা কিন্তু আমার মনে হয় অ্যাজ আ সেফটি কনসার্ন হিসেবে তোমাদের প্রত্যেকেরই, যারা নতুন ভেহিকেল পারচেস করছো, আমার রেকমেন্ডেশন হচ্ছে অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এটা কথা বলে অ্যাড অনটা দেখে নেবে, কারণ এটা কিন্তু কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্সের সাথে থাকে না, এটা একটা সেপারেট অ্যাড অন, মানে রিটার্ন টু ইনভয়েস অথবা VRA, এটা কিন্তু এক্সট্রা অ্যাড অন, যেটার জন্য তোমার ইন্স্যুরেন্সের টাকাটা কিন্তু 10 to 15% এক্সট্রা পড়ে। সেটা কিন্তু তোমরা ইনিশিয়াল পারপাসে কমাতে গিয়ে তোমাদের কিন্তু পরবর্তীকালে একটা বড় লস হতে পারে। তো সেটা আমি কখনোই বলবো না কাউকে করতে। সবার জন্য, সবার সেফটির খাতিরে নিজের প্রপার্টি এত টাকা দিয়ে তোমরা কিনছো, পুরো টাকাটার খাতিরে ইন্স্যুরেন্সে কিন্তু কোনো কম্প্রোমাইজ তোমরা কোনোদিনও করো না। আর আজকালকার দিনে কেউ এটা গ্যারান্টি দিতে পারে না যে আমার ভেহিকলের সাথে কোনো খারাপ কিছু হবে না। ঠিক, একদমই ঠিক। তো ওই জন্যই আমরা এটাই রেকমেন্ড করবো সবাইকে। আর এই প্রসিডিওরের মধ্যে আমার সাথে মাহিন্দ্রার ছিল হচ্ছে 2 জন, যিনি হচ্ছেন সার্ভিস ম্যানেজার হচ্ছে পোদ্দার মাহিন্দ্রার মিহির ঘোষ, আর আরেকজন ছিল বিনোদ বলে একটা ছেলে, যিনি ক্লেমে ছিল মাহিন্দ্রার, পোদ্দার মাহিন্দ্রার। আর ওনারা খুবই হেল্প করেছে, বলবো না, একদমই বলবো না। যত রাতে হোক ফোন করেছি, যখনও ফোন করেছি, সঙ্গে সঙ্গে ফোন তুলে যতটা ওনাদের পক্ষ থেকে সম্ভব
ওনারা প্রচুর হেল্প করেছেন, একদমই এটা মিথ্যে কথা না। মাহিন্দ্রা থেকে আমি সত্যি খুব বড় সাপোর্ট পেয়েছি। ইভেন আমি তোমার সাথে এটা শেয়ার করব, আমি এই যে ইন্স্যুরেন্স পলিসিটা যেটা আমার চলছিল আগের বছর, আমার তো গাড়ি কেনা হয়েছিল 23 জুন লাস্ট ইয়ার, 28 জুন, ওই 23 জুন ইন্স্যুরেন্স কাটা হয়েছিল, মানে কেনা হয়েছিল প্রপারলি ওই 23 তারিখই বলা যায়। তো ওটার রিনিউয়াল প্রসেসটা আমি কিন্তু মে মাসের 20 তারিখ অলরেডি করে ফেলেছিলাম, ইন্স্যুরেন্স রিনিউয়াল, যেটা ফার্স্ট পার্টি রিনিউয়ালটা হয় এভরি ইয়ার। তো সেটা অনেকটা অ্যামাউন্ট চলে গেছিলো, প্রায় 30,000-এর কাছাকাছি। তো সেইটাও কিন্তু আমি ফেরত পেতাম না, আমাকে রয়্যাল মোটরসও প্রচণ্ড হেল্প করলো। রয়্যাল মোটরস থেকে কলকাতা রয়্যাল মোটরস থেকে আমাকে MIBL এর যিনি হেড, মানে মাহিন্দ্রার ইন্স্যুরেন্স ব্রোকার লিমিটেড, তোমরা সার্চ করে নিতে পারো MIBL, উনার যিনি ক্লেমের হেড আছে পবিত্র দা বলে একজন আছেন, উনি এক্সট্রিম হেল্পফুল অ্যান্ড এক্সট্রিম ভদ্র। উনি প্রচণ্ডভাবে আমাকে হেল্প করেছেন। উনি নিজে ব্যাপারগুলো সবার সাথে কোঅর্ডিনেট করে, বায়াজের সাথে কোঅর্ডিনেট করে ক্লেমটাকে আরও পুশ আপ করেছে, যাতে বিষয়টাকে তাড়াতাড়ি যাতে ইনিশিয়েট করানো যায়। তো উনি প্রচুর হেল্প করেছে। আমাদের রয়্যাল মোটরসের উষ্মা বলে একটা মেয়ে আছে যিনি ইন্স্যুরেন্সে কাজ করে, সেও এক্সট্রিম হেল্প করেছে। ইভেন আমি যার থেকে গাড়ি নিয়েছিলাম আগেরবার রয়্যাল মোটরসের তিথি বলে, সেও প্রচণ্ড হেল্প করেছে। মানে মাহিন্দ্রার প্রত্যেকটা লোক, প্রত্যেকটা মেম্বারই আমাদের অত্যধিকভাবে হেল্প করেছে, কেউ কিন্তু কোনোদিনও ফিরিয়ে দেয়নি। তো যাই হোক, খুবই আমি স্যাটিসফায়ার্ড বলেই আমি মাহিন্দ্রারই গাড়ি রিপিট করলাম, আদারওয়াইজ আমি ডিটারমাইন্ড হয়ে গেছিলাম যে আমি মাহিন্দ্রা থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, সেটাতে আমি নতুন গাড়ির প্রসঙ্গে পরেই আসছি। তো এবারে হচ্ছে এই পুরো প্রসিডিওরটা হওয়ার পরে আমাকে ওই ইন্স্যুরেন্স যেটা আমি রিনিউ করেছিলাম সেটাও আমার রিটার্ন ব্যাক হয়ে আসছে। তো বিষয়টা হচ্ছে আমি যতগুলো টাকা ইনভেস্ট করেছিলাম প্রত্যেকটা জিনিসই আমার কাছে রিফান্ড আসছে। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো যে আজকের দিনে দাঁড়িয়ে মানে এই প্রবলেমের মধ্যে থেকে হয়তো সত্যি যাদের সাথে আমি কন্ট্যাক্ট করেছি যথেষ্ট তারা হেল্প করেছে, আর হেল্প করেছে বলেই আজকে আমি মানে একটা নতুন গাড়ি কিনতে পারলাম, নাহলে তো সেটাও পারতাম না। যাই হোক, তো ব্লগটাকে আর বড় করব না, এখানে শেষ করব। আর নতুন গাড়ি আমাদের এসে গেছে XUV 700, এটার ব্যাপারে আজকে আমি ডিটেলে আর যাবো না, আমি ডিটেলটা পরে আসবো, ডিটেলটা আমি কিছুদিন পরে একটা ভালো ব্লগ বানাবো। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি, অনেকটা লম্বা ব্লগটা হয়ে যাচ্ছে। তো যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে যে টোটাল লস কীভাবে হয়, মানে কোন কোন রেসপেক্টে টোটাল লস হয়, বা হলে তার পরের প্রসিডিওরটা কি, ইনস্ট্যান্ট তোমাকে কী কী দিতে হয় ডকুমেন্টেশন, তোমরা সমস্ত কিছু আমাকে ডাইরেক্টলি DM করতে পারো, আদারওয়াইজ তোমরা কমেন্ট করো, আমি সেখানেও কিন্তু বলে দেবো। আর কিছু কিছু পিকচার্স আমি এখানে দিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু তোমরা ফলো করে নিও, কারণ কিছু পিকচার্সের মধ্যে আমি IDB মেনশন করেছি, কিছু পিকচার্সের মধ্যে আমি কিন্তু এস্টিমেশনটা মেনশন করেছি, এটা মাহিন্দ্রা দিয়েছিল, মাহিন্দ্রা থেকে, মানে আমার রিপেয়ারিং এস্টিমেশন। তো এইগুলো কিন্তু পুরোটাই সমস্ত ডকুমেন্টেশনে লেগেছে কাজে। আর আরেকটা কথা বলি, এটা মানে এন্ড পয়েন্ট যেটা সবার মাথায় রাখা উচিত, কখনো কোনো গাড়ি এরকম সেলভেজ বিক্রি হলে, বা ধরো তোমরা কোনোদিন কোনো তোমাদের নিজস্ব গাড়ি বিক্রি করতে চাইছো, প্রত্যেকটা ডকুমেন্টেশন দেখে নেবে। আর যেন একটা স্ট্যাম্প পেপারে যেটা 100 রুপিস অ্যান্ড অ্যাবাভ যেন থাকে, পুরো ম্যাটারটা যেন দুটো পার্টে ভাগ করে নেবে, সেলার অ্যান্ড বায়ার। এটা মাস্ট, যেটা কিন্তু পরবর্তীকালে কোনো অ্যাক্সিডেন্টাল যদি কিছু কেস হয় তোমার গাড়ির, সেটাতে কিন্তু তুমি প্রুফ নিয়ে কোর্টে যেতে পারবে যে দেখুন আমি এত তারিখ গাড়িটাকে সেল করে দিয়েছিলাম। সেইটাও আমি এখানে দিয়ে রাখলাম, যাতে এই প্রুফটাও থাকে যে আমি সত্যিই গাড়িটা সেলভেজ হিসেবে বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, তো ব্লগটাকে এখানে এন্ড করছি, আর বাড়াচ্ছি না। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এবারে আর এত আমি করব না, এবারে ব্লগ আবার আসতে চলেছে নতুন গাড়ি নিয়ে। সো স্টে টিউন, বাই বাই, টেক কেয়ার।